হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর সরকার। আজকে আমরা বাংলা পেডাগজির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা তোমাদের প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে কিন্তু 2-3টে প্রশ্ন কিন্তু তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তো ভালো করে ক্লাসটি করো এবং নিজেরা প্রতিটা প্রশ্ন পার্টিসিপেট করো, যাতে তোমরা কতটা প্র্যাকটিস আছে, তোমাদের কতটা ঠিক হচ্ছে, সেটা তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দিয়ে কি আছে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে অপশান এ বিদ্যালয় থেকে, অপশান বি পিতামাতা ও তার চারপাশের পরিবেশ থেকে, অপশান সিতে আছে ভাষা শিখনের মাধ্যমে, অপশান ডি বর্ণ পরিচয় পাঠ করে। এই 4টি অপশানের মধ্যে যেটি তোমাদের মনে হচ্ছে সঠিক উত্তর, সেটি তোমরা কমেন্ট করে জানাতে পারো। প্রশ্ন নাম্বার দিয়ে কিন্তু উত্তর কমেন্ট করবে, যাতে তোমরা যারা করছো তাদেরও সুবিধা হবে এবং যারা দেখছে তারাও কিন্তু ভালো করে বুঝতে পারবে কোনটা উত্তর করছো তোমরা। তো এবং কেউ কারোর উত্তর কিন্তু দেখে করো না, নিজের যেটা মন চাইছে সেটাই করো, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশান তোমরা বুঝতে পারবে। তো দেখো, মাতৃভাষা আয়ত্ত করে কি করা হয়, আমাদের পিতামাতা বা পরিবার থেকে এবং পরিবারের আশেপাশে যে চারপাশ আছে, পরিবেশ সেটা আছে, সেখান থেকে কিন্তু আমরা মাতৃভাষা আয়ত্ত করে থাকি। তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে কিন্তু আমরা মাতৃভাষা আয়ত্ত করি। আজকে তোমাদের বাংলা ব্যাকরণের ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমি কালকে কি বলবো, টাইপ করতে পারিনি, আমার পিপিটি তৈরি করা হয়নি বলেই আজকে আমি তোমাদেরকে এই পেডাগজির 40টা প্রশ্ন রেডি করা ছিল, তাই তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো আমরা নেক্সট দিন থেকে কিন্তু বাংলা ব্যাকরণের ক্লাস করব। অব্যয়, কারক, সন্ধি, সমাস, এই সব যেগুলো আছে, যেগুলো থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো, সেগুলো কিন্তু আমরা একটা একটা করে চ্যাপ্টার পরীক্ষার আগে কভার করে দিতে পারবো। তো আজকে আমরা পেডাগজিটাই করে নিই। পরের প্রশ্নটা আমরা দেখে নিই কী আছে। দেখো, মনতাত্ত্বিকভাবে ভাষা শিক্ষণের জন্য চতুর্থ স্তরটি হলো, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, চতুর্থ স্তর কোনটি? অপশান এ অর্জন, অপশান বি স্বচ্ছন্দ গতি, অপশান সি মান্য করা, অপশান ডি সার্বজনীনতা। তো ঝটপট বলো, মনতাত্ত্বিকভাবে ভাষা শিক্ষার জন্য চতুর্থ স্তরটি হলো কোনটি? অপশান এ অর্জন, অপশান বি স্বচ্ছন্দ গতি, অপশান সি মান্য করা, অপশান ডি সার্বজনীনতা। ঝটপট উত্তরটা বলো কমেন্টে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সার্বজনীনতা। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি। 3 নম্বর প্রশ্ন, শব্দতত্ত্ব আমাদের কি শেখায়? আরও একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। শব্দতত্ত্ব আমাদের কি শেখায়? অপশান এ কেমন করে শব্দের অর্থ করতে হয়, অপশান বি কেমন করে শব্দ তৈরি করতে হয়, অপশান সি কেমন করে শব্দ উচ্চারণ করতে হয়, অপশান ডি কেমন করে বাক্যের অন্তর্গত শব্দের অর্থ খুঁজতে হয়। তো শব্দতত্ত্ব, শব্দার্থ বলেনি, শব্দার্থ বললে শব্দের অর্থ খুঁজতে হতো। অনেকেই বড় অপশান দেখেছো, ডি উত্তরটা করে দিতে চেয়েছো, কিন্তু এটা কিন্তু উত্তর হবে না। শব্দতত্ত্ব মানে কি, কেমন করে শব্দ তৈরি করতে হবে সেটা জানা যায়। অপশান বিতে কিন্তু উত্তরটা আছে, তাহলে অপশান বি কিন্তু আমাদের সঠিক উত্তর। এই সব বাংলার টার্মগুলো কিন্তু খুব মারাত্মক টার্ম। এগুলো যারা একটু কনসেপ্ট দিয়ে পড়বে তাদের কাছে খুবই ভালো লাগবে, কিন্তু যারা একটু ওইভাবেই পড়বে তাদের কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো এই জিনিসগুলো একটু দেখবে, শব্দতত্ত্ব, শব্দার্থ, বাক্যতত্ত্ব, এই জিনিসগুলো কিন্তু একটু মন দিয়ে পড়ার চেষ্টা করবে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি। 4 নম্বর প্রশ্ন, দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা। এটা কি? ধরো তুমি বাক্যটা বুঝতে পেরেছো কিন্তু ব্যবহার করতে পারছো না, একটা বড় বাক্য, সেটা কি? অপশান এতে আছে প্রকাশমূলক অসঙ্গতি, অপশান বিতে আছে গ্রহণমূলক অসঙ্গতি, অপশান সি গ্রহণমূলক ও প্রকাশমূলক অসঙ্গতি, অপশান ডি ভাষার অলসতা। তো দেখো, কোনো কিছু ব্যবহার করতে পারছো না, সেটা তো বুঝতে পারছো, এখানে তো বোঝার কথা কিছু বলেনি, তাহলে গ্রহণমূলক অসঙ্গতি হবে না। এখানেও গ্রহণমূলক অসঙ্গতি আছে, এটাও উত্তর হবে না। আর ভাষার অলসতা, এটা কিন্তু উত্তর হবেই না কোনো মতে। তাহলে কি, আমি ব্যবহার করতে পারছি না মানে কি, আমি প্রকাশ করতে পারছি না, তাহলে প্রকাশমূলক অসঙ্গতি। অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কি বলেছে, ব্যাকরণের চিরাচরিত ধারায় যারা সমর্থক, মানে ব্যাকরণ শিখতে হবে, ব্যাকরণ এমন কিছু, এই যে চিরাচরিত ধারা যেটা, সেই ধারায় যারা সমর্থক তারা মনে করেন ব্যাকরণ ভাষার একটি অবিচ্ছেদ্য অংশ। অপশান বিতে আছে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা নগণ্য, অপশান সিতে আছে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের
কোনো ভূমিকা নেই। অপশান ডিতে আছে ভাষা শিক্ষার কোনো কোনো ক্ষেত্রে ব্যাকরণ ভূমিকা আছে, কোনো কোনো ক্ষেত্রে নেই। তো অপশান ডি তো উত্তর হবেই না, ঠিক আছে, নেই নেই। তাহলে অপশান এ আর বি এর মধ্যে উত্তর হবে। ঝটপট তোমরা কমেন্ট করে জানাও কোনটা উত্তর হবে। চিরাচরিত ধারায় যারা সমর্থক ব্যাকরণকে সমর্থন করে তারা কি মনে করেন? তারা মনে করেন ব্যাকরণ হলো ভাষার একটা অবিচ্ছেদ্য অংশ, মানে বাংলা পড়তে গেলে বাংলা ব্যাকরণ পড়তেই হবে। বাংলা ব্যাকরণ ছাড়া কিন্তু বাংলা ভাষার উন্নতি বা সম্ভব নয়। তাহলে ভাষার একটি অবিচ্ছেদ্য অংশ। তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, খুব সুন্দর আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। রেগুলেটরি ভাষা বৃত্তির ক্ষেত্র। রেগুলেটরি ভাষাবৃত্তির ক্ষেত্র। অপশান এ শিশু খাদ্য চায়, অপশান বি জ্ঞান অর্জন করতে চায়, অপশান সি অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে চায়, অপশান ডিতে আছে অন্যের কথা শুনতে চায়। ঝটপট বলো রেগুলেটরি ভাষাবৃত্তির ক্ষেত্র বা ক্ষেত্রে কোনটি সঠিক হবে বা কোনটি। যারা উত্তরটা জানো ঝটপট করে কমেন্ট করে জানাও, এবং প্রশ্ন নাম্বার দিয়ে কিন্তু নিজের উত্তরটা কমেন্ট করবে, যাতে তোমার সুবিধা হবে এবং যারা করছে তাদেরও যাতে সুবিধা হয়। আর সবাই নিজের ওপিনিয়নের উপর ভিত্তি করেই উত্তর করার চেষ্টা করো। রেগুলেটরি ভাষার ভিত্তি হলো যখন তুমি অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করতে চাইবে তখন সেটাকে আমরা বলবো রেগুলেটরি ভাষার ভিত্তি। তাহলে অপশান সিতে কিন্তু উত্তরটা আছে। তো অপশান সি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, মূল্যায়নের জন্য কিসের প্রয়োজন হয়? অপশান এ পরীক্ষা গ্রহণের প্রয়োজন হয়, অপশান বি সাধারণ মান নিরূপণের প্রয়োজন হয়, অপশান সি পেশাদার সংস্থার প্রয়োজন হয়, অপশান ডি ভালো শিক্ষকের প্রয়োজন হয়। দেখো শিক্ষকের মূল্যায়নের জন্য প্রয়োজন নাও হতে পারে, পেশাদার সংস্থা না, মূল্যায়ন সবসময় যে পরীক্ষা গ্রহণের প্রয়োজন হবে এটাও না। কী হবে? সাধারণ মান নিরূপণের জন্য, তুমি কেমন মান আছে তোমার সেটা নিরূপণের জন্যই কিন্তু আমরা মূল্যায়ন করে থাকি। সবসময় আমরা মূল্যায়ন মানে কিন্তু বেশিরভাগই কিন্তু পরীক্ষা ভেবে নিই। তো এই জন্য অনেকে উত্তরটা এ করার চেষ্টা করবে, কিন্তু এ কিন্তু উত্তর হবে না। মূল্যায়নের মাধ্যমে তোমার যে মান, তুমি কোন মানে আছো, তোমার কতটা উন্নতি হয়েছে, কতটা ইমপ্রুভ হয়েছে, সেই যে সাধারণ মান, সেই মানটা নিরূপণ করার জন্যই কিন্তু মূল্যায়নটা প্রয়োজন হয়ে থাকে। অপশান বি কিন্তু সঠিক উত্তর 7 নম্বর প্রশ্নের। সাধারণ মান নিরূপণের জন্যই কিন্তু মূল্যায়ন প্রয়োজন হয়ে থাকে। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 8 নম্বর প্রশ্ন, ভাষার আয়ত্তি হলো। এটা খুবই ইজি প্রশ্ন এবং ইম্পর্ট্যান্টও প্রশ্ন, কারণ সিটেটে কিন্তু এই প্রশ্নটা অনেক কবার এসেছে। সেটা বাংলা পেডাগজি বলো বা ইংলিশ পেডাগজি বলো না কেন, যে কোনো পেডাগজিতেই কিন্তু এই প্রশ্নটা ভাষার আয়ত্তি আর ভাষার শিখন, এই দুটো প্রশ্ন কিন্তু অল্টারনেট করেই বারবার সিটেটে আসে। তাই আমরা কিন্তু এটা বারবার কিন্তু করাচ্ছি, যাতে পরীক্ষায় যদি আসে তোমরা চোখ বন্ধ করে উত্তর করে দিতে পারবে। তো অপশান এতে আছে একটি নিয়ম সর্বস্ব প্রক্রিয়া, অপশান বিতে আছে একটি স্বাভাবিক প্রক্রিয়া, অপশান সিতে আছে একটি সচেতন প্রক্রিয়া, অপশান ডিতে আছে একটি অচেতন প্রক্রিয়া। তো এই অচেতন দেখেই অনেকেই হয়তো এটা টিক মারবে, কিন্তু এটা ভুল, কিন্তু ওটা অচেতন না, অবচেতন, ঠিক আছে? বাংলায় যদি বলি অবচেতন, অচেতন বলে কিছু হয় না। তো এইটা উত্তর না। তাহলে ভাষার আয়ত্তি কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। অপশান বি কিন্তু সঠিক উত্তর। দেখো ভুলগুলো কোথায় হবে সেগুলো কিন্তু আমি মার্ক করে দিচ্ছি, এগুলো ভুলগুলো যাতে পরীক্ষার হলে না হয়। এখানে হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই, কারণ এটা পরীক্ষা নয়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই ভুলগুলো যেন তোমরা না করে এসো, কারণ এই ভুলগুলো কিন্তু সাধারণত সবাই করে আসে। তাই ঠিক করার আগে ভুলটা আগে ভালো করে বুঝতে হবে কেন ভুলটা হচ্ছে। তাই যে কোনো কিছু পড়ার সময় একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের জিনিসগুলো কিন্তু খুব সুবিধা হবে। পেডাগজি জিনিসটাই কিন্তু ডিটেলসে পড়ার মতো, খালি প্রশ্ন অ্যান্সার করে গেলাম হবে না। প্রশ্ন অ্যান্সার প্র্যাকটিস করার জন্য তুমি করতে পারো, কিন্তু পড়ার সময় কিন্তু ডিটেলসেই পড়তে হবে। চলো পরের প্রশ্ন আমরা মুভ করছি। 9 নম্বর প্রশ্ন, ব্যাকরণের কাজ কি? সুন্দর প্রশ্ন। অপশান এ ভালো বক্তা তৈরি করে, অপশান বি দ্রুত লেখা শেখানো, অপশান সি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, অপশান ডি বিভিন্ন ভাষা শিখতে সাহায্য করা। তো ব্যাকরণের কাজ কি? ঝটপট কমেন্ট করে বলো এখানে উত্তরটা কি হবে। ব্যাকরণের কাজ কি? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, মানে ভাষার ভেতরের যে যে স্ট্রাকচার, শৃঙ্খলা যেটাকে বলি আমরা, স্ট্রাকচার বা ইংরাজিতে বলতে গেলে স্ট্রাকচারটা তৈরি করা কিন্তু ব্যাকরণেরই কাজ। তাহলে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করাই কিন্তু ভাষার এই ব্যাকরণের কাজ। 9 এর উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি
10 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমি স্টার দিয়ে রাখলাম, কারণ প্রশ্নটা আমি মনে করবো এখানে যারা যারা ক্লাসটা করছো তার 80% ছেলেপেলে কিন্তু উত্তরটা ভুল করবে। ঠিক আছে, তো দেখো কি বলেছে, ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় একজন শিক্ষক আর কি শেখাবেন? মানে গঠন প্রকৃতি যখন শেখানো হবে তখন একজন শিক্ষক আর কি শেখাবেন? প্রশ্নটা কিন্তু অন্যরকম করে সাজানো হয়েছে কিন্তু। অপশান এতে আছে ভাষার ব্যবহারিক শেখাবে, অপশান বিতে আছে শব্দ ভাণ্ডার, অপশান ডিতে আছে ধ্বনি বর্ণ ও শব্দ, অপশান ডিতে আছে সেই সময় অন্য কিছু শেখাবেন না। তো এবার অনেকেই কি করবে, ভাষার গঠন প্রকৃতি যখন শেখানো হবে তখন ভাষার ব্যবহারিক দিকটাও শেখানো হবে, এটা যেই উত্তর করতে যাবে ভুল হয়ে যাবে। যখন ভাষার গঠন আর প্রকৃতি শেখানো হবে তখন একজন শিক্ষক কিন্তু চেষ্টা করবে আর অন্য কিছু যেন না শেখানো হয়। এখানে কিন্তু উত্তরটা অপশান ডি হবে। কিন্তু এবার অনেকেই বলবে স্যার পজিটিভ প্রশ্ন নেগেটিভ উত্তর। হ্যাঁ, এই একটাই প্রশ্ন আমি দেখলাম, আমি অনেক জায়গায় এটা কিন্তু সার্চ করে দেখেছি, যে ইউটিউব বলো বা আমরা বিভিন্ন বই যেগুলো আছে আমাদের মাঝে চলতি সেখানেও দেখলাম, বা ওয়েবসাইটে গিয়েও আমি দেখলাম, অনেকগুলো ওয়েবসাইট আছে গুগলে, ঠিক আছে, যেগুলো বিশ্বাসযোগ্য, সেখানেও কিন্তু উত্তরটা এটাই নিয়েছে। কিন্তু বেশিরভাগ ছেলেপেলে কিন্তু উত্তর এটাই করে চলে আসবে, কিন্তু এটা করলেই ভুল হয়ে যাবে। যখন ভাষার গঠন শেখানো হবে বা প্রকৃতি যখন শেখানো হবে তখন কিন্তু অন্য কিছু আর শেখানো হবে না, তখন ভাষাটাকেই মানে ফোকাস রাখতে হবে, এটাই বলেছে। তো এখানে কিন্তু অপশান ডি কিন্তু উত্তর হয়ে যাবে। ওই জন্যই বললাম 80% ছেলেপেলে কিন্তু এই উত্তরটা ভুল করবে পরীক্ষা হলে, যদি পরীক্ষা হুট করে চলে আসে, কারো যদি প্র্যাকটিস না থাকে। তো এই জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 11 নম্বর প্রশ্ন কি বলেছে, ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীদের জন্য শিক্ষক কি করবেন? মানে ভাষার মধ্যে অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীদের জন্য শিক্ষক কি করবেন? অপশান এ সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দিবেন, অপশান বিতে আছে মাঝে মাঝে একটু অস্পষ্ট নির্দেশ দিবেন, অপশান সিতে আছে সবসময় অস্পষ্ট নির্দেশ দিবেন, অপশান ডিতে আছে কেবল লিখিত নির্দেশ দিবেন। তো দেখো কেবল শুধুমাত্র এইসব যখন প্রশ্ন থাকবে, তো মানে অপশানে থাকবে, সেটা উত্তর 99% হয় না, ওটা ভুল উত্তর। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেবো, কারণ এটা পেডাগজির ট্রিক্স বলতে পারো। তো অসঙ্গতি যখন থাকবে তখন অস্পষ্টভাবে যদি আমি কিছু বলি সেটা বুঝতেই পারবে না, তাহলে এখানে অস্পষ্ট ব্যাপার আছে, হবে না। একটু অস্পষ্ট, এটাও হবে না। তাহলে অপশানটা কি হবে 11 নম্বরে, সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবেন। মানে কীভাবে অসঙ্গতিটাকে কাটিয়ে ওঠা যাবে, কীভাবে সেটা হবে, সেটা সহজ ভাষায় বলবে এবং স্পষ্ট একটা ধারণা দেবে, এইভাবে করো ঠিক হয়ে যাবে। তো অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, লিখনের মাধ্যমে একজনের চিন্তা কি হয়? লিখনের মাধ্যমে একজনের চিন্তা, অপশান এতে আছে তারা মাথা থেকে বাইরে আসে, আচ্ছা তার মাথা থেকে বাইরে আসে, অপশান বি অন্য একজনের মাথায় প্রবেশ করে, অপশান সি অন্যের সম্পর্কে জ্ঞান লাভ করা হয়, অপশান ডি এগুলোর কোনোটিই নয়। তো এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো 9 দিয়ে আছে, উত্তরটা কিন্তু অটোমেটিকলি বাদ দিয়ে দিলাম। তো কী হবে, ধরো লিখন, তুমি একটা কিছু লিখেছো, সেটা যখন যে পড়বে, লিখন জিনিসটাকে পড়তে হয়, পড়লে তোমার যে চিন্তা ভাবনা, তোমার যেটা তুমি ভেবেছো সেটা কি হয়, অন্য একজনের কাছে চলে যায়, তাহলে কি অন্য একজনের মাথায় প্রবেশ করে। তাহলে অপশান বিতে যে উত্তরটা আছে সেটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বা এখানে উত্তরটা অপশান এও তোমরা করতে পারো, যে লিখেছে তার মাথা থেকে কিন্তু বাইরে আসে, সেই তো কল্পনা করছে। আচ্ছা এখানে অপশান এই করো, ঠিক আছে, বিয়ের থেকে অপশান এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট আছে। তার মাথা থেকে বাইরে আসে, মানে যে লিখছে তার মাথা থেকে বাইরে আসবে, এবং এটাও কিন্তু উত্তর হয় অন্য একজনের মাথায় প্রবেশ করে। কিন্তু এখানে কোনো জায়গায় বলে না লেখাটা পড়তে হবে, পড়লে কিন্তু লেখাটা যখনই পড়বে তখনই কি হবে, তোমার লেখা অন্য কেউ যদি পড়ে অন্য একজনের মাথায় গিয়ে সেটা ক্যাপচার করবে, অন্য একজন সেই লেখাটা নিয়ে ভাববে। তাহলে এটা কিন্তু যদি পড়ে, এখানে পড়ার কথা বলেনি, লিখনের মাধ্যমে একজনের চিন্তা তার মাথা থেকে বাইরে আসে। তাহলে এখানে অপশান কিন্তু 12 এ তোমরা করে দিতে পারো, এটা কিন্তু উত্তর এখানেও হবে না। ওটা আরেকটু কনসেপচুয়াল প্রশ্ন যদি হতো তাহলে কিন্তু উত্তরটা হয়ে যেত। চলো পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কি বলেছে, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? অপশান এ উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা, অপশান বি সূত্রগুলি মুখস্থ করা, অপশান সি পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, অপশান ডি ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া। তো এখানে দেখো সূত্র মুখস্থ করা ঠিক না, সূত্রগুলি বুঝিয়ে দেওয়া এটা উত্তর হতেই পারে।
পাঠ্যক্রমের সঙ্গে ব্যাকরণ মিলিয়ে করা, এটা তো কার্যকরীর জন্য চলে আসবে, প্রধান উপযোগিতা নাও হতে পারে, তাহলে এটা কিন্তু উত্তর হচ্ছে না। আর কি উত্তরগুলো, এবার দেখো অপশান এ আর ডি এর মধ্যে যেটা থাকলো সেটার মধ্যেই উত্তর আছে। এটা কার্যকারী সব থেকে বেশি হবে, কিন্তু উপযোগিতা কি সেটা বলা যাবে না। তো প্রধান উপযোগিতা কি, উদাহরণ সহ সূত্রগুলোকে অনুধাবন করা এবং প্রয়োগ করা। যখনই উপযোগিতার কথা বলে, তুমি যদি অ্যাপ্লাই না করতে পারো তাহলে কিন্তু সেটা কাজে দেবে না। যেমন একটু এই আমার একটা প্রশ্ন নিয়ে অনেকের মধ্যে তালমাতাল উঠে গেছে, যা দেখলাম কালকে গ্রুপে যা দেখেছি। তো মাতৃভাষা কীভাবে শেখে, তো আমি 100% কেন 1000% কম শিওর দিয়ে বলতে পারি, মাতৃভাষা তুমি যদি শোনো তাহলে কখনোই হবে না। মাতৃভাষা শেখার কথা যখন আসবে তখন তোমাকে বলতে হবে। তুমি যদি প্রকাশ না করতে পারো তাহলে কিন্তু মাতৃভাষা শিখতে পারবে না। যে কোনো কিছুই প্রকাশ করতে যদি না পারো কোনো কিছুই শিখতে পারবে না, সেটা মাতৃভাষা হোক বা অন্য কোনো ভাষাই হোক না কেন। যতদিন না প্রকাশ করা যাবে, মানে আমরা মাতৃভাষা সাধারণত বলার মাধ্যমেই প্রকাশ করি, আর অন্য কোনো ভাষা লেখার মাধ্যমে প্রকাশ করি। তো মাতৃভাষা অবশ্যই বলার মাধ্যমেই কিন্তু শিখবে। যারা যারা বলছো শোনার মাধ্যমে, তারা যে 100% ভুল বলছো সেটার যুক্তি তোমরা অন্য জায়গাতেও দেখতে পারো, অন্য কিছুতেও সেখানেও তোমরা পেয়ে যাবে। তো পড়ার সময় আমি বলবো পেডাগজি একটু কনসেপচুয়াল পড়ো, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। তো এখানে দেখো যখনই তুমি প্রধান উপযোগিতা বলেছে প্রয়োগ করার কথা, তখনই কিন্তু সেটা উত্তর হয়ে যাবে। তো উদাহরণ সহ উত্তরগুলি অনুধাবন ও প্রয়োগ করা। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনার জন্য একটি উদাহরণ, অপশান এ দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অপশান বি মধ্য বা মধ্যম মেয়াদী পরিকল্পনা, অপশান সি স্বল্প মেয়াদী পরিকল্পনা, অপশান ডি অর্ধবার্ষিক পরিকল্পনা। তো ঝটপট বলো, আমি তো এই কনসেপ্ট ক্লাস করিয়ে দিয়েছি। যারা দেখোনি বাংলা পেডাগজির কনসেপ্ট ক্লাসটা, প্রায় 2.5 ঘন্টার উপরের একটা ভিডিও আপলোড করা আছে, সেটা যারা দেখোনি অবশ্যই দেখে নিও পরীক্ষার আগে। তাহলে তোমাদের যে কনসেপ্টগুলো গণ্ডগোল হচ্ছে সেই কনসেপ্টগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো পরীক্ষায় এখনও প্রায় 24 তারিখে যদি পরীক্ষা হয়, এখনও 10 দিনের মতো সময় আছে। কোনো সময় একটু দেখে নিও, তাহলে তোমাদের যে কনসেপ্টগুলো গণ্ডগোল হচ্ছে সেগুলো আশা করি আমার দিক থেকে বলতে পারি প্রায় 99% ঠিক হয়ে যাবে। ওই 1% গণ্ডগোল প্রশ্ন করতে করতে ঠিক করতে হবে, ওটা কিছু করার নেই। পেডাগজি একটু একটু অন্যরকম জিনিস। তো 99% কিন্তু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো পাঠ পরিকল্পনা হলো স্বল্প মেয়াদী পরিকল্পনা, অপশান সি কিন্তু সঠিক উত্তর। যারা ক্লাস দেখেছো তারা ঠিক উত্তর করতে পারছো, যারা জানো জিনিসটা তারা ঠিক করতে পারছো, যারা জানো না ক্লাসটা দেখে নিও। চলো পরের প্রশ্ন আমরা মুভ করি। 15 নম্বর প্রশ্ন, ডাইভার্স ক্লাসরুম কথার অর্থ কী? খুব সুন্দর, মানে অপশানের জন্য প্রশ্নটা সুন্দর হয়ে গেছে। ডাইভার্স ক্লাসরুম মানে কি, বৈচিত্র্যময় ক্লাসরুম। আমরা চ্যাপ্টারটা পুরো চ্যাপ্টারটা বুঝিয়েছি। তো সেখানে কি আছে, বিভিন্ন ভাষী জাতি ধর্ম নির্বিশেষে যেসব ছাত্রছাত্রীরা একটা ক্লাসে যখন আসে তখন সেটাকে ডাইভার্স ক্লাসরুম বলে। তো এখানে দেখো সেই ভাষী কিছুই বলেনি, এখানে যা বলেছে সব বুদ্ধি দিয়ে বলেছে। তো দেখো অপশান এতে বলেছে একই বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, অপশান বিতে পৃথক বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, অপশান সিতে মাঝারি বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, অপশান ডিতে কম সম্পন্ন সমস্ত ছাত্র। তো এখানে দেখো অপশান সি আর ডিতে উত্তর হবে না। এবার আমি ভেবেছিলাম উত্তরটা এটা হওয়ার কথা, ঠিক আছে, পৃথক মানে সবার বুদ্ধি এক না। এবার এইটা হলো সব থেকে বড় ভুল, যারা এই ভুলটা করবে আমার মতো। প্রথমে আমি যখন দেখেছিলাম তখন আমিও ভেবেছিলাম পৃথক বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, কিন্তু এটা যাই করবে বুদ্ধি কখনো কারোর পৃথক হয় না, বুদ্ধি সবার সমান থাকে, বুদ্ধাঙ্কটা আলাদা হয়। তাই টারম্যান কি করেছিল, বুদ্ধাঙ্কের একটা রেঞ্জ দিয়েছিল। তো বুদ্ধি কিন্তু সবার কাছে এক। তাহলে ডাইভার্স ক্লাসরুমে যারা থাকবে সবার বুদ্ধি কিন্তু এক হবে, অপশান এ কিন্তু উত্তর হবে একই বুদ্ধি সম্পূর্ণ সমস্ত ছাত্র। আপাত দৃষ্টিতে যদি প্রশ্নটা দেখো অনেকেই বি উত্তর করে দিয়ে বেরিয়ে যাবে। তো যারাই বি উত্তর করবে তাদের উত্তরটাই ভুল হয়ে যাবে। পৃথক ভাষাভাষী হতে পারে, পৃথক সংস্কৃতি হতে পারে, পৃথক কালচার হতে পারে, পৃথক এরকম কিছু হবে, বুদ্ধিটা কিন্তু সবার একই থাকবে। কারণ ক্লাস 2 যারা পড়ে তাদের বুদ্ধিটা কিন্তু এক। কারণ এখানে বুদ্ধির অনেকগুলো বুদ্ধি আছে, মানসিক বুদ্ধি, ঠিক আছে, তারপরে দৈহিক বুদ্ধি, অনেক কিছু ব্যাপার আছে। তো এখানে কিন্তু একই বুদ্ধি সম্পূর্ণ ছাত্র ডাইভার্স ক্লাসরুম কথাটির অর্থ। চলো পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন,
ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার তত্ত্ব কী? এই প্রশ্নটা আমি এর আগেও হয়তো করিয়ে দিয়েছি। দেখো কি বলেছে। অপশান এতে জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া। অপশান বি শিক্ষার্থীর নিজের দ্বারা ব্যাকরণের নিয়ম খুঁজে নেওয়া। অপশান সি অবরোহী দৃষ্টিভঙ্গির মাধ্যমে দিয়ে নতুন ব্যাকরণ শেখা। অপশান ডিতে আরোহী দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে নতুন ব্যাকরণ। এবার অনেকেই অনেক ইউটিউব চ্যানেলে বলবে আরোহী যেখানে উত্তর দেখবে সেটাই উত্তর করে দিবে আর উত্তরটা ভুল করে দিয়ে চলে আসবে। যাই হোক, অনেক ইউটিউব চ্যানেলে বলে দিয়েছে আরোহী যেখানেই দেখবে সেখানেই উত্তর হবে। তো নাও এখানে করলে তো ভুল হয়ে গেল। তাই কনসেপ্টটা দরকার। বারবার এক কথা বলা হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কে কি বললো 10 মিনিট 5 মিনিটের ভিডিওতে 120 পাওয়ার টিক্স বলে দিল, জীবনেও সম্ভব না। তাহলে সবাই 120 110 পেয়ে যেত। তো এখানে কি হচ্ছে দেখো, আবিষ্কার তত্ত্ব মানে কি, শিক্ষার্থীরা যখন কোনো কিছু করবে তখন নতুন কিছু খুঁজে বের করবে বা যে রুলসগুলো আছে সেগুলো থেকে নতুন করে কিছু বানানোর চেষ্টা করবে, সেটাই হলো কিন্তু আবিষ্কার তত্ত্ব। অপশান বিতে সেই উত্তরটা আছে, শিক্ষার্থীরা নিজের দ্বারা ব্যাকরণের নিয়ম খুঁজে নেওয়া, মানে ব্যাকরণের যে রুলসগুলো আছে সেগুলো নিজের ভাষায় বা নিজের মতো করে কিছু একটা খুঁজে নিচ্ছে, সেটাই হলো আবিষ্কার তত্ত্ব। তাহলে আরোহী পদ্ধতি উত্তর কিন্তু হবে না। চলো পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন আদর্শ ভাষা শিক্ষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? অপশান এ তিনি যে ভাষায় পড়াবেন সেই ভাষার সাহিত্যের সম্যক জ্ঞান থাকা দরকার। একদম ঠিক কথা, তিনি বাংলা পড়ালে বাংলার জ্ঞান থাকা দরকার। অপশান বি তিনি যে ভাষায় পড়াবেন সেই ভাষার ব্যাকরণ সম্পর্কে সঠিক জ্ঞান থাকা দরকার। এটাও ঠিক। তাহলে দেখো দুটো যখন ঠিক হয়ে গেছে আর প্রশ্ন পড়ার কোনো দরকার নেই। অপশান ডি মেরে চলে দিয়ে আসো উপরের সব কটি, সময়ও বাঁচবে, পরীক্ষার হলে সুবিধাও হবে। তো আমরা অপশান সিটা এখানে পড়ে নিই, তিনি যে ভাষায় পড়াবেন সেই ভাষার শব্দগুলিকে শুদ্ধভাবে উচ্চারণ। একদম ঠিক, একজন শিক্ষক হলে শুদ্ধভাবে উচ্চারণগুলো করতে হবে, স্পষ্ট যাতে উচ্চারণ হয়। তো অপশান তিনটেই ঠিক হয়ে যাচ্ছে, তাহলে ডি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ঠিক? অপশান এ আরোহী পদ্ধতি দ্বারা মাতৃভাষার শিক্ষা দেওয়া উচিত। অপশান বি অবরোহী পদ্ধতির দ্বারা মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। অপশান সি আরোহী এবং অবরোহী পদ্ধতির দ্বারা মাতৃভাষা শিক্ষাটা ছাড়া পড়ে গেছে, হ্যাঁ, শিক্ষা দেওয়া উচিত। অপশান ডি কেবলমাত্র অবরোহী পদ্ধতি দ্বারা মাতৃভাষা শিক্ষার একমাত্র পথ। আচ্ছা, কেবলমাত্র অবরোহী পদ্ধতি মাতৃভাষা শিক্ষার একমাত্র পথ। তো অবরোহী পদ্ধতি কখনোই মাতৃভাষা হবে না, তাহলে এটা গণ্ডগোল হয়ে গেল, অবরোহী পদ্ধতি হবে না। তাছাড়াও এখানে কেবলমাত্র আছে, নেগেটিভ ওয়ার্ড, উত্তর আসবে না। তো দেখো এখানে আরোহী অবরোহী দুটোই বলেছে, এটাও হবে না। একমাত্র আরোহী পদ্ধতির মাধ্যমেই মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। কারণ বাচ্চারা যখন শেখানো হবে বা মাতৃভাষার যখন জ্ঞান দেওয়া হবে তখন তাদেরকে প্রথমে উদাহরণ বোঝানো হয়, উদাহরণ দিয়ে তারপরে সূত্রের দিকে যাওয়া হবে। তাহলে মাতৃভাষা কিন্তু সবসময় আরোহী পদ্ধতিকেই মেনটেন করে। দেখো এখানে আরোহী বলতে উত্তরটা হয়ে গেল, কিন্তু সব জায়গায় হবে এমন কোনো কিন্তু বিন্দু মাত্র কোনো জায়গায় নেই। অনেকেই বলে স্যার টিক্স দিন, টিক্স বলে কিছু হয় না, তুমি পড়বে তুমি নিজে টিক্স বানাবে, সব থেকে ভালো কথা। এখানে পেডাগজিতে টিক্স কিছু হয় না। হ্যাঁ, কিছু কিছু পজিটিভ কিওয়ার্ড থাকে যেগুলো দেখলে হয়তো আমরা 99% জায়গায় ঠিকঠাক উত্তর করতে পারি, কিন্তু ওই যে 1% ওটাই যদি পরীক্ষায় দেয় তাহলেই গণ্ডগোল হয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো, পাঠ চলাকালীন শিক্ষাকে আরও আকর্ষণীয় করতে শিক্ষককে জানতে হবে। দেখো পাঠ চলাকালীন বলেছে, এই কথাটা কিন্তু মারাত্মক জায়গা, এটা কিন্তু মাথায় রাখবে। পাঠ চলাকালীন শিক্ষাকে আরও আকর্ষণীয় করতে শিক্ষককে জানতে হবে। অপশান এ বিধিবদ্ধ শিক্ষা। অপশান বি নিয়মানুবর্তিতা। অপশান সি অভিনয়। অপশান ডি খেলাধুলা। তো দেখো খেলাধুলা কিন্তু অনেকেই উত্তর করার চেষ্টা করবে, কিন্তু এটা উত্তর হবে না। কেন হবে না বলে দিই, পাঠ চলাকালীন টিচার কারোর সঙ্গে খেলবে না, ঠিক আছে? খেলার মাধ্যমে পড়াতে পারে কিন্তু খেলাধুলা করবে না টিচার। কারণ শিক্ষাকে আকর্ষণীয় করতে শিক্ষকের কী করতে হবে, শিক্ষক যদি বিভিন্ন রকম অভিনয় করে দেখায়, ধরো কোনো একটা কিছু পড়াচ্ছে সেটা হয়তো ছবি আঁকিয়ে বা সেটা রোল প্লে করে দেখালো, বা কাউকে কোনো একটা ছাত্রকে দিয়ে যদি সেটা হতে বলে, ধরো তুমি একটা কিছু পড়াচ্ছ সেটা তুমি বলে তুমি এটা হয়তো দেখি কেমন করে করতে পারো, বা কেউ বাঘের আওয়াজ করতে পারো কি না, বাঘ সম্পর্কে পড়াচ্ছে বা সিংহ সম্পর্কে পড়াচ্ছে, তখন সিংহ কেমন করে ডাকে একটু বলো তো, বা টিচারই হয়তো সেই অভিনয়টা করে দেখালো, তাহলে কিন্তু পড়াটা কিন্তু অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। এখানে কিন্তু অপশান সি অভিনয় বা রোল প্লের কথা বলা যেতে পারে। চলো পরের উত্তরটা আমরা পরের প্রশ্নটায় চলে যাই। 20 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। এটি শিক্ষাদানের কোন শ্রেণীর প্রশিক্ষণ? অপশান এ সামর্থ্য ভিত্তিক। অপশান বি কর্মশালা ভিত্তিক। অপশান সি পর্যবেক্ষণ ভিত্তিক। অপশান ডি অভিনয় ভিত্তিক। তো ঝটপট বলো 20 নাম্বারটা কি? রচনা প্রতিযোগিতা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, এটি শিক্ষাদানের কোন প্রশিক্ষণ? এটা শিক্ষাদানের খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, এটা হচ্ছে কর্মশালা ভিত্তিক প্রশিক্ষণ।
তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর 20 নম্বরের। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, ভাষার বোধ পরীক্ষণ হলো। ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমাদের কম্প্রিহেনশন থেকে প্রশ্ন থাকে, বাংলাতে 15 থাকে, ইংরাজিতে 15 থাকে, তাই বোধ পরীক্ষণটা কি আমাদের জানতে হবে। ভাষার বোধ পরীক্ষণ হলো অপশান এতে আছে সুষ্ঠু শিক্ষাদান, অপশান বি ভাবের আদান প্রদান, যেটা আমরা যোগাযোগ বলি, তাহলে এটা উত্তর হচ্ছে না, বোধ পরীক্ষণের মাধ্যমে ভাবের আদান প্রদান হয় না। অপশান সি মনোসমীক্ষণ, অপশান ডি কোনোটাই নয়। তো দেখো কোনোটাই নয় উত্তর হবে না, কারণ এতগুলো অপশান আছে তো উত্তরটা হওয়ার কথা। তো বলো কোনটা হবে। সিটাও তো মনে হয় ভাষার বোধ পরীক্ষণের সঙ্গে ম্যাচ করছে না। ভাষার বোধ পরীক্ষণ মানে কি, তুমি যেটা পড়লে সেটা পড়ে তুমি ঠিকঠাক বুঝে উত্তরটা করতে পারছো কিনা, তার মানে কি সুষ্ঠু একটা শিক্ষাদান দেওয়া হচ্ছে। তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর 21 নম্বর প্রশ্নের। চলো পরের প্রশ্ন, ভাষা শিক্ষা উপকরণ হলো। ভাষা শিক্ষা উপকরণ হলো অপশান এ সহায়ক শিক্ষক, অপশান বি ছাত্র বন্ধু, অপশান সি দ্বিতীয় শিক্ষক, অপশান ডি প্রধান শিক্ষক। প্রশ্নটা কিন্তু ভালো। ভাষা শিক্ষা উপকরণ বলতে আমরা সবসময় বোর্ড, চার্ট, বই এইসব বুঝি, আর কিছু বুঝি না। তো এখানে দেখো ভাষা শিক্ষা উপকরণ কোনটা, এখানে কিন্তু সহায়ক শিক্ষক হয়ে যাবে, যে শিক্ষক আমাদেরকে সহায়তা করছে, যিনি আমাদের পড়াচ্ছেন, তিনিও একটা কিন্তু উপকরণ হিসেবে দেখা যেতে পারে। তো অপশান এ কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট বাকি অপশানগুলোর থেকে, সহায়ক শিক্ষক। যদি এখানে অন্য কোনো অপশান থাকতো পাঠ্যপুস্তক, তাহলে আমরা সেটাকে আগে উত্তর করতাম, কিন্তু এখানে যে কটা উত্তর আছে তার মধ্যে কিন্তু অপশান এ কিন্তু বেশি ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি। 23 নম্বর প্রশ্ন, কোনো বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে উপনীত হওয়া। তো এই জায়গাটা পড়লেই তো আমরা বুঝতে পারবো এটা কি বলেছে, বিশেষ থেকে সাধারণ দিকে যাওয়া। অপশান এতে বলেছে আরোহী পদ্ধতি, অপশান বিতে বলেছে অবরোহী পদ্ধতি, অপশান সিতে বলেছে শিক্ষার মনোবিকাশ, অপশান ডিতে আছে প্রশিক্ষণ। তো এইখানে আরোহী পদ্ধতি উত্তর হবে, আমি উত্তরটাকে দাগিয়ে দিই, তারপরে আমি এখানে একটু বলি। এই আরোহী পদ্ধতি সম্পর্কে অনেকেরই ধারণা কিন্তু ঠিকঠাক নেই। আরোহী পদ্ধতি যখনই দেখবে তখনই অনেকে মনে করে বিশেষ থেকে সাধারণ, ব্যাস আমরা আরোহী পদ্ধতি দেখলেই বিশেষ থেকে সাধারণ এটাই ঠিক মারবো, এটা ভুল কথা। যখনই আরোহী পদ্ধতি মনোবিজ্ঞান সম্মত বলে দেয় না, দেখবে একটা প্রশ্নে করিয়েছিলাম আরোহী পদ্ধতি মনোবিজ্ঞান সম্মত কারণ কি, অনেকেই বলছে বিশেষ থেকে সাধারণ, তখন কিন্তু বিশেষ থেকে সাধারণ হবে না। যখনই মনোবৈজ্ঞানিক বা মনোবিশ্লেষণ বলবে তখনই চলে আসবে জানা থেকে অজানার দিকে। আর ওই পদ্ধতিতে আমরা জানা মানে যেগুলো আমরা জানি সেই সব উদাহরণগুলো নিয়ে কিন্তু আমরা একটা অজানা সূত্রের দিকে এগিয়ে যাচ্ছি। মনোবিজ্ঞান সম্মত যখনই বলবে তখনই কিন্তু জানা থেকে অজানা হবে। এমনি ন্যাচারাল যখন প্রশ্ন থাকবে, সাধারণভাবে যখন প্রশ্ন থাকবে, তখন কিন্তু বিশেষ সূত্র থেকে বা বিশেষ থেকে সাধারণ দিকে অগ্রসর হয়। এইটা মাথায় কিন্তু ঢুকিয়ে নাও। এই প্রশ্নটা কিন্তু বারবার তোমরা করবে, বারবার ভুল করবে। তো যাই হোক, যখনই মনোবৈজ্ঞানিক বলা হবে তখনই কিন্তু জানা থেকে অজানার দিকে আরোহী পদ্ধতি হয়। আর যখন সাধারণভাবে কোনো কিছু বলা থাকবে না, এই যেমন এই প্রশ্নটা বিশেষ থেকে সাধারণ, তখন কিন্তু আরোহী পদ্ধতি হয়ে গেল। তাহলে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। অপশান এ উদাত্ত কণ্ঠস্বর, অপশান বি তীব্র কণ্ঠস্বর, অপশান সি নানা ভাষার কণ্ঠস্বর, অপশান ডি মৃদু কণ্ঠস্বর। তো বলো একটা আদর্শ শিক্ষক হলে তার কণ্ঠস্বরটা কেমন হতে হবে। আমি আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কিন্তু পড়িয়ে দিয়েছি, যারা ক্লাস করনি ওই 2.5 ঘন্টার গোটা পেডাগজির ক্লাস একবার হলেও চোখ বুলিয়ে নেবে, দেখবে পেয়ে যাবে। বলেছে সেখানে জোরে বলতে হবে, এবার জোরে বলতে অনেকে তীব্রর দিকে চলে যাবে, উত্তর ভুলে যাবে। উদাত্ত কণ্ঠস্বর মানে যেখানে যে বাচনভঙ্গিটা দরকার সেই বাচনভঙ্গিতেই বলতে হবে। যখন জ্যোতিচিহ্ন আসবে তখন জ্যোতিচিহ্নের ব্যবহার করতে হবে, যখন বিরাম চিহ্ন আসবে বিরাম চিহ্নের মানে বিস্ময়সূচক চিহ্ন যাই আসুক না কেন, মানে আমরা যেটাকে বলি জ্যোতিচিহ্ন, সেই ব্যবহারটা ঠিকঠাক করতে হবে। কীভাবে কখন রিপ্রেজেন্ট করতে হবে কথাকে, সেটাকে আমরা বলি উদাত্ত কণ্ঠস্বর। তাহলে একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য হলো উদাত্ত কণ্ঠস্বর। অপশান এ কিন্তু সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন, 25 বলে ফেলেছি। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু উত্তর এই অপশান এতে আছে। চলো পরের প্রশ্ন আমরা যাই। 25 নম্বর প্রশ্ন কি বলেছে, আরও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলেছে দেখো, যখন কোনো একটি শিশু ভাষার সাহায্যে তার পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করে তখন তাকে কী ধরনের সাহায্য দেওয়া উচিত। দেখো একটা সাবজেক্ট আর একটা সাবজেক্টকে যখন সহায়তা করবে তখন সেটাকে আমরা বলি অনুবন্ধ পদ্ধতি, ঠিক আছে। কিন্তু এখানে প্রশ্নটা বলেছে যখন কোনো একটি শিশু ভাষার সাহায্যে তার পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করে তখন তাকে কী ধরনের সাহায্য দেওয়া উচিত।
অপশান এ প্রতিনিধিমূলক সাহায্য, অপশান বি নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য, অপশান সি একান্তই কল্পনামূলক সাহায্য, অপশান ডি কোনোটাই নয়। তো ঝটপট বলো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে, যারা জানো ফটাফট কমেন্ট করো। তো এখানে দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য, মানে নিজস্বভাবে লিখতে বা নিজস্বভাবে পড়তে সাহায্য করার যেটাকে বলা হয়, তো নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। নিচের কোনটি পাঠ পরিকল্পনার পদ্ধতি বা কৌশল নয়? অপশান এ হারবাটীয় পদ্ধতি, অপশান বি মূল্যায়ন ধর্মী পদ্ধতি, অপশান সি মরিসন পদ্ধতি, অপশান ডি প্যাভলভ পদ্ধতি। এবার অনেকেই এই পদ্ধতিগুলো জানো না, তো আমার জানার দরকার নেই, উত্তরটা করার জন্য আমার জানার তো দরকার নেই, কারণ এখানে বলেছে নয় বলেছে। কোনটা নয়? প্যাভলভ যে পরীক্ষাটা দিয়েছিল বা প্যাভলভের যে পদ্ধতিটা ছিল সেটা কি পাঠ পরিকল্পনার সঙ্গে কি কোনো কারণে কি রিলেটেড ছিল? আমাকে বলো, ছিল না। তাহলে প্যাভলভের উত্তরটাই হবে, তাহলে প্যাভলভ পদ্ধতি। প্যাভলভ কী করছে? একটা কুকুরকে খাবার দিত, খাবার দেওয়ার আগে ঘন্টা বাজাতো, তার ফলে কুকুরের জিভ থেকে লালাক্ষরণ হতো। এবার একদিন কি করলো, সে খাবার না দিয়ে ঘন্টা বাজালো, দেখলো কুকুর লালাক্ষরণ করছে। এটাকে কি বলা হয়? অনুবর্তন। তাহলে পাঠ পরিকল্পনার সঙ্গে কোনো মতেই যুক্ত নয়, তাহলে অপশান ডি আমাদের উত্তর হয়ে যাবে। বাকিগুলো কিন্তু যদি কেউ না জেনে থাকো, এগুলো সবই কিন্তু পাঠ পরিকল্পনার সঙ্গে যুক্ত। এবার কেউ যদি ডিটেলসে পড়তে চাও পড়তে পারো, বাট আমাদের সিলেবাসে এত ডিটেলস নেই, ঠিক আছে? তো যাই হোক, এখানে উত্তরটা কিন্তু অপশান ডি হয়ে যাবে। চলো পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন শিক্ষক যখন ছাত্রছাত্রীদের ব্যাকরণ শিক্ষা দেবেন তখন তার প্রধান কাজ কি হবে? অপশান এ ভাষা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া, অপশান সি ভাষা শিক্ষার সঙ্গে ছাত্রছাত্রীদের নির্ভীরভাবে যোগসূত্রতা রক্ষা করা, অপশান সিতে আছে ভাষা শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ত্রুটিগুলো দূর করা, অপশান ডি উপরের কোনোটিই নয়। ঝটপট বলো কি উত্তর হবে। দেখো এখানে যদি আমরা দেখি অপশান ডি বাদে বাকি যে তিনটে আছে তিনটেই উত্তর করতে পারো, তিনটেই উত্তর হবে, কিন্তু তিনটে উত্তরই কিন্তু ঠিক, কোনোটাই ভুল নয়, কিন্তু তার মধ্যে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা বের করতে হবে। তো দেখো ভাষা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেবে, এটা তো একদম ঠিক কথা। অপশান ডি বিতে আছে ভাষা শিক্ষার সঙ্গে ছাত্রছাত্রীদের নির্ভীরভাবে যোগসূত্রটা হয়ে যাবে, কারণ ভাষার সঙ্গে যদি যোগসূত্র না করি তাহলে তারা ভাষা শিক্ষা বুঝতে পারবে না বা ব্যাকরণ কিছুই বুঝতে পারবে না। আর ভাষা শিক্ষার ক্ষেত্রে ছাত্রদের ত্রুটিগুলো যেগুলো ভুল হচ্ছে সেগুলো দূর করা, তিনটেই ঠিক। এখানে উপরের কোনোটি না দিয়ে যদি বলতে উত্তরগুলো উপরের সব কটি, তাহলে কিন্তু আমরা ওটাই উত্তর করতাম, কিন্তু প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে তো সেইভাবে আমাদের উত্তর করতে হবে। তো বলো এখানে উত্তরটা কী হবে? এখানে উত্তরটা কিন্তু এই তিনটের মধ্যে সবথেকে অপশান সিটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। ছাত্রছাত্রীর যে ভুলগুলো আছে সেগুলো কিন্তু ব্যাকরণ শিক্ষার মাধ্যমে কিন্তু সেগুলোকে শুদ্ধ দিতে হবে, সেটাই কিন্তু শিক্ষকের প্রধান কর্তব্য বা প্রধান কাজ হবে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 28 নম্বর প্রশ্ন, একটি শ্রেণীকক্ষে অসম পরিবেশ বলতে কি বোঝায়? ভিভিআই প্রশ্ন। একটা শ্রেণীকক্ষে অসম পরিবেশ, অসম পরিবেশ মানে কি? চিৎকার চেঁচামেচি, যেটাকে আমরা বলি বিশৃঙ্খলা। অপশান এতে দিয়েছে বিশৃঙ্খলা, অপশান বিতে বলেছে শিক্ষা উপকরণের অভাব, মানে শিক্ষা সহায়ক যে উপকরণগুলো নেই হয়তো, সেটাকে কি আমরা অসম পরিবেশ বলতে পারি? অপশান সিতে আছে ছাত্রছাত্রীদের অনুপস্থিত, মানে ছাত্রছাত্রীরা স্কুলেই আসেনি হয়তো, সেটাকে কি আমরা অসম পরিবেশ বলতে পারি? না, উপরের সবগুলি। তো এবার অনেকেই এই উপরের সবগুলি দেখেই কিন্তু উত্তরটা অপশান ডি করে দেবে, ঠিক আছে? কিন্তু উপরের সবগুলির থেকেও কিন্তু অসম পরিবেশ বলতে আমরা যেটাকে বুঝি, সেখানে শিক্ষা সহায়ক উপকরণের যে অভাব সেটাই কিন্তু অসম পরিবেশ। অপশান ডি এর থেকে কিন্তু অপশান বি কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর বেশি দামি উত্তর, তো অপশান বি কিন্তু সঠিক উত্তর হবে। এবার অনেকে যদি ডি উত্তর করে ডিটা উত্তর হবে, ভুল নেই, এখানে কিন্তু দুটো উত্তরই হয়, কারণ দেখবে অনেক সময় পেডাগজি দুটো করে উত্তর চলে আসে, ঠিক আছে? তো এখানে কিন্তু দুটো উত্তরই হবে, কিন্তু যদি বেশি বলো ইম্পর্টেন্ট কোনটা, তাহলে কিন্তু অপশান বি কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট ডি এর থেকে। এখানে কিন্তু দুটো উত্তরই হবে। কেউ যদি ভাবো ডি উত্তর করেছো, ভুল না, তোমারটাও ঠিক, কিন্তু তার থেকে বি কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কোনটা উত্তর নেবে আমরা জানি না, কিন্তু যদি উত্তর সেইভাবে নেয় অপশান ডি, যেহেতু উপরে সবগুলি আছে অপশান ডি করতেই পারো, কোনো অসুবিধা নেই। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 29 নম্বর প্রশ্ন কি বলেছে, ব্যাকরণ অনুবাদ পদ্ধতিতে কোন বিষয়ে জোর দেওয়া উচিত? অপশান এ নির্ভুলতা, সাবলীলতা, অপশান বিতে আছে উপযুক্ততা,
অপশান সিতে আছে নির্ভুলতা, অপশান ডিতে আছে শোনার দক্ষতা। যখনই ব্যাকরণ অনুবাদ বলেছে, ব্যাকরণ মানে কি নির্ভুল জায়গাটা আসবে, সব থেকে ভুল কম, তাহলে অপশান সিতে উত্তর করে পেয়ে যাব নির্ভুলতা। ব্যাকরণ মানে হচ্ছে নির্ভুল ব্যাপারটা। চলো পরের প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, ব্যুৎপত্তি হলো একটি, অপশান এতে আছে শিক্ষাবিদ্যার বিজ্ঞান, অপশান বিতে আছে শব্দের অর্থ অধ্যয়ন, অপশান সিতে আছে শব্দের উৎপত্তি জানার বিজ্ঞান, অপশান ডিতে আছে ভাষার অধ্যয়ন। তো ঝটপট বলো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে। তো ব্যুৎপত্তি হলো, অনেকেই হয়তো জানো না, তো যারা জানো না একটু জেনে নাও, শব্দের উৎপত্তি জানার বিজ্ঞান। শব্দটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে তার যে বিজ্ঞান, তার যে জানার বিজ্ঞান, সেটাই হলো ব্যুৎপত্তি। দেখো রিলেট করো, উৎপত্তি মানে কি উৎপত্তি, এখান থেকে উৎপত্তি কথাটা আসবে, ঠিক আছে। তো এই হিসেবে কিন্তু তোমরা এটা মনে রাখতে পারো, বা তোমাদের টেকনিক তোমরা অন্যরকমভাবে ব্যবহার করতে পারো। আমি এইভাবে মনে রাখি, এইভাবে তোমাদেরকে শিখিয়ে দিলাম। চলো পরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, তরুণ শিক্ষার্থীদের কাছে গল্প বলা মূলত তাদের কোন ক্ষেত্রের উন্নতি ঘটায়? অপশান এ লেখার দক্ষতা, অপশান বি কথা বলার দক্ষতা, অপশান সি শোনার দক্ষতা, অপশান ডি পড়ার দক্ষতা। দেখো তরুণ শিক্ষার্থীর কাছে, আমি একজন টিচার বা তোমরা একজন টিচার, তোমরা নিজেকে এখানে টিচার হিসেবে কল্পনা করে নাও। তরুণ শিক্ষার্থীদের কাছে তুমি গল্প বলছো, তাদের কি উন্নতি হচ্ছে বলো তো? তাদের শোনার উন্নতি হচ্ছে, কারণ তুমি বলছো, ওরা শুনছে, তাদের ওদের উন্নতি হচ্ছে শোনার ক্ষেত্রে। তাহলে অপশান সি কিন্তু শোনার দক্ষতা হয়ে যাবে। কোনো কিছু বললে সেটা যখন শুনবে, সেটা কিন্তু শোনার দক্ষতা হবে। সেটা শুনে যাই যে কোনো কাজই করে না, ওটা শুনে যদি ওরা লিখে, তাও কিন্তু লিখতে হবে, তখন লিখার দক্ষতা, মানে শোনা এবং লিখার দক্ষতা। তো এখানে খালি জাস্ট শোনার কথা বলেছে, গল্প বলা তারা শুনছে, তাহলে এখানে শোনার দক্ষতা হয়ে যাবে। অপশান সি কিন্তু সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন কি বলেছে, ব্যাকরণ শিক্ষার সূচনায় মানে একদম শুরুতে ছাত্রছাত্রীদের কী ধরনের ব্যাকরণ শেখাবার উপর গুরুত্ব আরোপ করতে হবে? অপশান এতে আছে নীতিগত ব্যাকরণ, অপশান বিতে আছে ব্যবহারিক ব্যাকরণ, অপশান সিতে আছে তত্ত্বমূলক ব্যাকরণ এবং ব্যবহারিক ব্যাকরণ দুটোই, অপশান ডিতে আছে তত্ত্বমূলক ব্যাকরণ ও ব্যবহারিক ব্যাকরণ কোনোটিই নয়। তো নয় আছে, উত্তর হবে না। এবার দেখো তত্ত্বমূলক ব্যাকরণ কখন শেখাবো? যখন অনেক তত্ত্ব দেওয়া হবে। এখানে সূচনাই বলেছে, সূচনার সময় কি আমরা তত্ত্ব দিব? বেশি দিব না, তো তাহলে এটা হবে না। আর নীতি মানে কি? কোনো মোরালে যাওয়া, একদম শেষের দিকে যখন আসবে তখন আমরা নীতি কথা আসি। যখন আমরা গল্প লিখতাম ছোটোবেলায়, তখন মোরাল বা নীতি কথাটা আমরা কিন্তু সবার লাস্টে লিখতাম, মানে কি ওটা সবার শেষে আসবে, সূচনাতে কখনোই আসবে না। তাহলে সূচনায় কী করব? যেই সব ব্যাকরণগুলো বা যেই সবগুলো আমরা ব্যবহার করছি, সেই ব্যবহারিক ব্যাকরণ কিন্তু শেখানো হবে। অপশান বি কিন্তু সঠিক উত্তর। এইভাবে কিন্তু উত্তর বের করতে হবে পেডাগজি। যদি এইভাবে করতে পারো, তোমরা দেখবে পরীক্ষার হলে 15তে 15 বাংলা পেডাগজি চোখ বন্ধ করে পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, ভাষা পদ্ধতি বলতে বোঝায়, ভাষা পদ্ধতিটা কি? অপশান এতে আছে পাঠ্যক্রম অনুসারে পাঠ্যপুস্তক সমূহ পড়ানো, অপশান বিতে আছে কথাবার্তা ও আলাপ আলোচনার মাধ্যমে ব্যাকরণ শিক্ষা, অপশান সিতে আছে সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখানো, অপশান ডি নির্দিষ্ট সূত্রের বিশ্লেষণ। মানে কোনো একটা সূত্র, নির্দিষ্ট সূত্রের বিশ্লেষণ বললে তাও হতো, নির্দিষ্ট বলতে মানে কয়েকটা পার্টিকুলার সূত্রের বিশ্লেষণ, সেটা তো ভাষা পদ্ধতি নয়। ভাষা পদ্ধতি কি? সাহিত্য যখন পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের যে নানা প্রয়োগ সেটা দেখানো। এটা কিন্তু সব থেকে কার্যকরী কি? এটাই কিন্তু প্রাসঙ্গিক। তাহলে অপশান সি কিন্তু সঠিক উত্তর হবে। আমি এখানে লিখলাম না, আমি বলে দিলাম, মানে সাহিত্য পাঠের সঙ্গে সঙ্গে যখন আমরা ব্যাকরণ শেখাবো, সেটা কিন্তু সব থেকে বেশি কার্যকারী, ঠিক আছে, পদ্ধতি। আর শ্রেষ্ঠ পদ্ধতি যখনই বলবে তখনই আরোহী পদ্ধতি যাব। ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি আরোহী পদ্ধতি। আর ব্যাকরণ শেখার সবথেকে কার্যকারী পদ্ধতি কোনটা যদি বলা হয়? প্রাসঙ্গিক পদ্ধতি। মানে সাহিত্য পাঠ পড়ানোর সময় আমরা যদি সেই যে ওয়ার্ডগুলো পাবো, সেগুলোর ব্যাকরণ যদি আমরা তুলে ধরি, সেটা কিন্তু সবথেকে কার্যকারী হবে। সেটা হলো প্রাসঙ্গিক পদ্ধতি। এই জায়গাটা গণ্ডগোল যাতে না হয়, এই গণ্ডগোলটা কিন্তু অনেকেরই হয়। অনেকেই ভাবে কার্যকারী মানে শ্রেষ্ঠ পদ্ধতি মানে আরোহী পদ্ধতি। ভুল কথা। শ্রেষ্ঠ পদ্ধতি হবে কি? আরোহী পদ্ধতি, নিশ্চিন্তে, কোনো ভুল নেই। কিন্তু কার্যকারী হবে, যেটা করলে তোমাদের শিখবে। আমি কোনো একটা পড়িয়ে সেই ওয়ার্ডটা আন্ডারলাইন করে বললাম এটা সমাজ করো, তো দেখবে ওইটা সব থেকে বেশি কার্যকারী হবে। তাই দেখবে আমরা যখন ক্লাস 10 বা 11, 12 পড়েছি, ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন করতে হয়, ক্লাস 12 সাধারণত দেয় ইংলিশে। কী হয়? টেক্সচুয়াল দেয়। কেন দেয় টেক্সচুয়াল? টেক্সচুয়াল গ্রামার কেন বলে?
কারণ এটা বেশি কার্যকারী শিখতে গেলে। এমনি গ্রামার দেয় না, 11-12 দেখবে টেক্সচুয়াল গ্রামারটা দেয়। কেন দেয়? কারণ এইটাই সবথেকে বেশি কার্যকারী। তাই ব্যাকরণ শেখার কার্যকারী পদ্ধতি হলো প্রাসঙ্গিক পদ্ধতি, মানে সাহিত্য পড়ার সঙ্গে সঙ্গে যখন আমরা ব্যাকরণটা শিখব তখন সেটাকে বলা হয় কার্যকারী পদ্ধতি। এইভাবে ডিটেলসে কিন্তু প্রশ্নগুলো সলভ করতে হবে। তো প্রশ্নগুলো কেমন লাগছে, উত্তরগুলোর অ্যানালাইসিস কেমন লাগছে একটু জানাবে। সেটা তো লাইকের মাধ্যমে তোমরা জানাতে পারো। তো লাইকটাই একটু করো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ক্লাসটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। চলো পরের প্রশ্ন আমরা এগিয়ে যাই। শিখনের সবচেয়ে প্রথম ধাপ, মানে প্রথম কথাটি হলো, কথা আছে। শিখনের সবচেয়ে প্রথম কথাটি হলো কি? অপশান এতে বলেছে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। অপশান বিতে আছে দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারা। অপশান সিতে আছে সমস্ত বিষয়কে আয়ত্তীকরণ করা। অপশান ডিতে আছে সমস্ত বিষয়কে বর্জন করা। তো দেখো এটা শিখনের হবে। আচ্ছা, শিখরের লিখে দিয়েছি, তো যাই হোক টাইপিং মিস্টেক। শিখনের সবচেয়ে প্রথম কথা, তুমি এটাকে বোঝার চেষ্টা করো, মানে কি আয়ত্ত করার চেষ্টা করো বা অর্জন করার চেষ্টা করো। অপশান সি কিন্তু সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন। শিক্ষার্থীদের অনুবাদ শেখানোর জন্য নিচের কোন কোন ভাবে পাঠ পরিকল্পনা করা যেতে পারে? অপশান এ শিখন কৌশল, শিখন পদ্ধতি ও উপকরণের ব্যবহার, একদম ঠিকঠাক কথা। শিক্ষার্থীর শিখনজাত আচরণিক পরিবর্তন, মানে শিখনজাত, এটা শিখনজাত বানানটা একটু কেমন যেন গণ্ডগোল আছে। শিখন আচরণিক পরিবর্তন, এটাও ঠিক কথা। পূর্ব জ্ঞান, মানে আগে থেকে কিছু জ্ঞান যদি থাকে সেই জ্ঞানটাও লাগবে। তাহলে তিনটেই লাগছে, আর তিনটে লাগলে নিচে আমরা অপশান সবগুলি দেওয়া আছে, এটাই উত্তর করে দেব। তাহলে 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন। ভাষা শিক্ষার মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণায় পৌঁছানোর একটি উপায়। আচ্ছা, মূর্ত কি? যেগুলোকে আমরা চোখে দেখতে পাই, মানে দৃশ্য হবে যেগুলো, আর বিমূর্ত যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না। তাহলে মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণায় পৌঁছানোর একমাত্র উপায় অপশান এ ব্যাকরণ সূত্র। অপশান বি একজন শিক্ষকের বিস্তৃত ব্যাখ্যা বিশ্লেষণ। অপশান সি পাঠদানের সময় প্রশ্ন উত্তর পর্ব। অপশান ডি ভাষা সংক্রান্ত খেলা। এখানে না আমার মনে হচ্ছে প্রশ্নটা একটু গোলমাল হয়ে গেছে। ভাষা শিক্ষায় বিমূর্ত ধারণা থেকে মূর্ত ধারণা হবে, এই ইন্টারচেঞ্জ করতে হবে এটা প্রশ্নটা। বিমূর্ত থেকে মূর্ত বা মূর্ত থেকে বিমূর্ত, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, প্রশ্ন হতেই পারে এরকম। যাই হোক, প্রশ্ন হতেই পারে, কোনো অসুবিধা নেই। তো কিসের মাধ্যমে হবে? যখন আমরা ভাষা সংক্রান্ত খেলাধুলার মাধ্যমে এই জিনিসটা আসবো, খেলার মাধ্যমে যখন কোনো কিছু শেখানো হবে, তাহলে কিন্তু এটা একটা পৌঁছানোর একটা দারুণ উপায়। ঠিক আছে, তাহলে এই অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে। ভাষা সংক্রান্ত খেলা, ভাষা সংক্রান্ত খেলার মাধ্যমে কিন্তু আমরা মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণা বা বিমূর্ত ধারণা থেকে মূর্ত ধারণা, তো এটা ঠিকই আছে। ঠিক আছে, মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণায় পৌঁছানো যায়। অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। এটা ভালো প্রশ্ন। শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ কোন প্রবন্ধের উদ্ধৃতি? খুব সুন্দর একটা প্রশ্ন। সবার আগে বলো কথাটি কে বলেছে। অনেকেই বলবে স্বামী বিবেকানন্দ, কারণ বিভিন্ন বইয়ে রীতা পাবলিকেশন যদি ফলো করো দেখবে স্বামী বিবেকানন্দ দেওয়া আছে, নো ডাউট। কিন্তু এটা কিন্তু স্বামী বিবেকানন্দ বলেনি, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে। রবীন্দ্রনাথ, আমার লেখা খুব খারাপ, ঠিক আছে, আমি জাস্ট একটু লিখে দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? অপশান এতে আছে শিক্ষার হেরফের। অপশান বিতে আছে শিক্ষার সাঙ্গীকরণ। অপশান সিতে আছে মনোবিকাশ ছন্দ। অপশান ডিতে আছে অসন্তোষের কারণ। তো অনেক বইতে তোমরা দেখবে শিক্ষার হেরফের থেকে কিন্তু এই কথাটি নেওয়া হয়েছে। তো আমি বিভিন্ন ওয়েবসাইট দেখলাম বা বিভিন্ন বইতেই দেখলাম শিক্ষার সাঙ্গীকরণ এই বইটা থেকেই নেওয়া হয়েছে কিন্তু। তো শিক্ষার হেরফের নয় কিন্তু, এটা অনেক জায়গাতে তোমরা শিক্ষার হেরফের পেতেই পারো। তো ঘাবড়ানোর কিছু নেই, এটা উত্তর কিন্তু অপশান বি উত্তর হবে। তো শিক্ষার সাঙ্গীকরণ, আর কথাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, স্বামী বিবেকানন্দ নয়। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 38 নম্বর প্রশ্ন। মাতৃভাষা শিক্ষার লক্ষ্যকে কয় ভাগে ভাগ করা হয়? ভিভিআই প্রশ্ন, স্টার মার্ক। অপশান এ 3 ভাগে। অপশান বি 4 ভাগে। অপশান সি 5 ভাগে। অপশান ডি 6 ভাগে। তো শিক্ষার লক্ষ্যকে আমরা কয়টি ভাগে ভাগ করে থাকি? ঝটপট বলো, যারা যারা জানো ফটাফট উত্তরটা করো। 38 নম্বর প্রশ্ন নাম্বার দিয়ে উত্তর করার চেষ্টা করো সবাই, যারা যারা দেখছো সবাই উত্তরটা করার চেষ্টা করো, সোজা প্রশ্ন।
তো দেখো এখানে উত্তর কিন্তু অপশান বি হয়ে যাবে 4টি ভাগে। কি কি 4টি ভাগ যারা জানো না একটু দেখে নাও। গ্রহণমূলক, 2 হলো অভিব্যক্তিমূলক, 3 হলো রস সঞ্চারণমূলক, 4 হলো সৃজনাত্মক। আরেকবার বলছি শুনে নাও। গ্রহণমূলক, 2 হলো অভিব্যক্তিমূলক, 3 হলো রস সঞ্চারণমূলক, 4 হলো সৃজনাত্মক। এই 4টি ভাগে কিন্তু মাতৃভাষা শিক্ষার লক্ষ্যকে আমরা ভাগ করে থাকি। নেক্সট প্রশ্নে মুভ করছি, 39 নম্বর প্রশ্ন। প্রকাশধর্মী দক্ষতা প্রকাশ করতে পারি কিসের মাধ্যমে বোঝানো হয়? তুমি প্রকাশ করবে কিসের মাধ্যমে? অপশান আর পড়ছি না, ঝটপট বলো কোন উত্তরটা হবে। প্রকাশ করতে পারো, তুমি কথা বলার মাধ্যমে প্রকাশ করতে পারো বা লিখার মাধ্যমে প্রকাশ করতে পারো। তাহলে দুরকমভাবে আমরা প্রকাশ করতে পারি। তো কথন আর লিখন, তো অপশান কোথায় আছে দেখো, অপশান বিতে আছে। তাহলে বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। খুব ইজি প্রশ্ন করলে কিন্তু এইসব প্রশ্নগুলো তুলবে। এই ক্লাসটা যদি আজকে ভালো করে থাকো, যারা করেছো, যে ডিটেলসগুলো বলা হলো বা যেভাবে করানো হলো, তুমি দেখবে তোমার পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন না পেলেও আমার যে কথাগুলো বললাম বা আমি যে ক্লাসটা করালাম তার মধ্যে 3 থেকে 4টা প্রশ্ন পরীক্ষার হলে পাবেই পাবে। চলো পরের প্রশ্নটা আমরা দেখি, 40 নম্বর প্রশ্ন। আজকের শেষ প্রশ্ন আছে, শিক্ষার্থীর সৃজনধর্মিতার বিকাশ ঘটে। ভিভিআই প্রশ্ন বলো, শিক্ষার্থীর সৃজন ধর্মটা বা সৃজনধর্মিতার বিকাশ ঘটে কোথা থেকে? অপশান এ শুধুমাত্র গ্রহণ, অপশান বি শুধুমাত্র অভিব্যক্তি, অপশান সি রস সঞ্চারণের মাধ্যমে, অপশান ডি যথাযথ অনুশীলনের মাধ্যমে। তো দেখো এই যে শুধুমাত্র কেবলমাত্র এগুলো কিন্তু উত্তর হয় না সাধারণত, তো আমি এগুলোকে কেটে দিতেই পারি। তাহলে উত্তরটা কিন্তু এই দুটো অপশানের মধ্যে লুকিয়ে আছে। তো সৃজনধর্মিতার বিকাশ ঘটে যত তুমি প্র্যাকটিস করবে, যত তুমি অনুশীলন করবে, যত তুমি সেটাকে নিয়ে অ্যাক্টিভ থাকবে বা অ্যাক্টিভিটি যত করবে, ততই কিন্তু তোমার সৃজনধর্মিতার বিকাশ ঘটে। দেখবে অনেকে বলে আমি ইংরাজি লিখতে পারি না, ইংলিশ লিখতে পারি না। তাহলে কি করে? সে দেখবে ইংলিশ যদি ভালো করে শেখে, তারপরে যদি প্রতিদিন যদি একটা করে প্যারাগ্রাফ সে লেখার চেষ্টা করে, প্রথম দিন যে যতগুলো ভুল হতো 10 দিন পর সেই ভুলটা কিন্তু কমে কমে দেখা গেলো 2টো বা 1টাতে দাঁড়িয়ে গেল। তার মানে যত তুমি প্র্যাকটিস করবে বা অনুশীলন করবে, তত তুমি সৃজনশীলতা বা সৃজনধর্মিতা তোমার মধ্যে গ্রো করবে। তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এই ছিল আজকের আমার ক্লাসটি। কেমন লাগলো বলেও কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে, খারাপ লাগলে সেটাও বলবে, কোথায় খারাপ লাগছে সেটাও বলবে, সেটাও জানাও কর্তব্য আমার। আমি যেহেতু শেখাচ্ছি, তো আমার সমস্ত কিছুই মানে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক পুরোটাই নেওয়া উচিত। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে। চ্যানেলে যারা আছে নতুন ক্লাস দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। 50%-এর উপরে আনসাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিও দেখে, আমি জানি। তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমাদেরই উপকার হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওর সঙ্গে যুক্ত হতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করো। 24 তারিখ টেট পরীক্ষা হওয়ার চান্স অনেক বেশি। আজকে রায় দিয়ে দিবে, আমরা তারপরে জানতে পারবো কবে পরীক্ষা হচ্ছে। তো ততদিন ভালো করে পড়তেই হবে। তো থ্যাংক ইউ।